হ্যালো স্টুডেন্টস, বাইনারি নির্মাণে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 9-10 লেভেল বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা ডেমো ক্লাস নিয়ে চিন্তা করছো, বিভিন্ন টপিকের ডেমো তোমাদের সঙ্গে আলোচনা করছি, অর্থাৎ ক্লাস 9 এবং ক্লাস 10-এর বিভিন্ন টপিকের ডেমো নিয়ে আলোচনা করছি। এবং জাস্ট আগের ক্লাসে আমি আলোচনা করেছি সপুষ্পক উদ্ভিদের দিনিষেক, তার সঙ্গে সঙ্গে পরাগ সংযোগ, তার সঙ্গে সঙ্গে ফার্নের জনুক্রম নিয়ে আলোচনা করেছি। এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করবো। একটি হলো থ্যালাসেমিয়া এবং আর একটা হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, অর্থাৎ হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। ডেমো টপিক হিসাবে থ্যালাসেমিয়া চয়েস করো। কিভাবে এই থ্যালাসেমিয়াকে ডেমনস্ট্রেট করবে একটু দেখে নাও। এর সাথে সাথে তোমাদেরকে বলি, ডেমো টপিক হিসাবে তোমরা যেটা চয়েস করবে সেই সম্পর্কে কিন্তু একদম ক্লিয়ার নলেজ নিয়ে যাবে। বিএসসি লেভেল ইভেন এমএসসি লেভেলের কিন্তু নলেজ তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে শুরু করছি। গুড মর্নিং স্টুডেন্টস। আগের দিন আমি তোমাদের কিছু ডিজিজের কথা বলেছিলাম, কিছু রোগের কথা বলেছিলাম। কিছু রোগ আছে বংশগত রোগ এবং কিছু রোগ আছে বংশগত নয়। তো বংশগত রোগগুলো প্রধানত পিতামাতার থেকে সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়। এবং ক্রোমোজোমের প্রকৃতিও আমি তোমাদেরকে বলেছিলাম, একটা অটোজোম এবং আর এক রকমের ক্রোমোজোমকে একদম সঠিক বলেছে সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোমের মধ্যে কিছু জিন থাকে, তাদের মিউটেশন হয় বা তাদের পরিবর্তন হয়, তার ফলে কিছু রোগ হয়। আবার সেক্স ক্রোমোজোমে কিছু জিন থাকে, তাদের মিউটেশন হয় এবং তার ফলে কিন্তু কিছু রোগ হতে পারে। তোমরা কি বলতে পারবে যে অটোজোমের মধ্যে বর্তমান কোনো জিনের মিউটেশনের ফলে প্রধানত কোন রোগ হয়? আগের দিন তোমাদের বলেছিলাম, একদম সঠিক বলেছ, থ্যালাসেমিয়া। তাহলে আজকে আমরা যেটা পড়ব তো সেটা হলো থ্যালাসেমিয়া। সুতরাং থ্যালাসেমিয়া এই যে রোগটা, এই থ্যালাসেমিয়া রোগ কিন্তু একটা অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। ক্রোমোজোম প্রধানত দুই ধরনের হয়, একটা অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে এটা কিন্তু অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তো প্রচ্ছন্ন জিন ঘটিত রোগের বিশেষত্ব কি? বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যখন হোমোজাইগাস কন্ডিশনে থাকে, অর্থাৎ দুটো জিনই যদি এক্ষেত্রে মিউটেটেড হয়, তখনই কিন্তু থ্যালাসেমিয়া রোগটা দেখা যায়। কিন্তু এই যে থ্যালাসেমিয়া যে রোগ, এর জেনেটিক্স কিন্তু একটু ডিফারেন্ট। এক্ষেত্রে বিভিন্ন রকমের লেভেল দেখা যায় থ্যালাসেমিয়ার। তো থ্যালাসেমিয়া রোগে প্রকৃতপক্ষে কী হয়? থ্যালাসেমিয়া যে রোগ আছে, তো এই থ্যালাসেমিয়া রোগে প্রধানত আমাদের যে হিমোগ্লোবিন থাকে, এবং এই হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। এবং এই হিমোগ্লোবিনে প্রধানত প্রোটিন চেন যেটা থাকে, তো তাকেই আমরা বলবো গ্লোবিন চেন। তাকে আমরা কি বলবো? গ্লোবিন চেন। এবং যদি অ্যাডাল্ট হয়, তো অ্যাডাল্টের ক্ষেত্রে মানে প্রাপ্তবয়স্ক যদি মানুষ হয়, তো তাদের হিমোগ্লোবিনে গ্লোবিন চেন হিসাবে কি থাকে? দুটো আলফা এবং দুটো বিটা। আর ফিটাস হিমোগ্লোবিনে তাহলে কি থাকে? দুটো আলফা এবং দুটো গামা। তো যাই হোক, আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে আলফা আর বিটা চেন, এই গ্লোবিন চেন। তাহলে হিমোগ্লোবিন দেখো, এক্ষেত্রে দুটো আলফা চেন থাকে এবং তার সঙ্গে সঙ্গে দুটো বিটা চেন থাকে, অর্থাৎ আলফা 1 আলফা 2 এবং বিটা 1 আর বিটা 2। তো থ্যালাসেমিয়া রোগে কি হয়? থ্যালাসেমিয়া রোগে এই ঘটনা ঘটে, আইদার এই গ্লোবিন চেনের পরিমাণ কমে যায়, ঠিক আছে? হয় এরকম হতে পারে গ্লোবিন চেনের পরিমাণ কমে যায়, তার ফলে অ্যানিমিয়া রোগ দেখা যায়, অথবা এই গ্লোবিন চেন সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকতে পারে। তো এটাই প্রধানত থ্যালাসেমিয়া রোগে এই ঘটনাটাই ঘটে। এখন এই যে গ্লোবিন, আমি তোমাদেরকে বললাম যে গ্লোবিন হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন কোথা থেকে তৈরি হয়? অবভিয়াসলি জিন থেকে। সুতরাং গ্লোবিন চেন তৈরির প্রোটিনের যদি কোনো মিউটেশন হয়, কোনো পরিবর্তন হয়, তবেই কিন্তু এই থ্যালাসেমিয়া রোগ দেখা যায়। যেটা বলছিলাম, এই থ্যালাসেমিয়ার জেনেটিক্সটা একটুখানি ডিফারেন্ট এই কারণের জন্য, কারণ এই যে একবার কমে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে অ্যাবসেন্ট থাকছে, তো এই কারণের জন্য থ্যালাসেমিয়া হয়। সেই জন্য থ্যালাসেমিয়া রোগের বিভিন্ন লেভেল আছে, কখনো থ্যালাসেমিয়া মাইনর, কখনো থ্যালাসেমিয়া মেজর। তো এই সবগুলো কীভাবে হয় প্রধানত আমরা এটাই বুঝবো। তবে এই রোগটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা রোগ এবং প্রচুর মানুষকে এখন সচেতন করা হচ্ছে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে। কিন্তু ঘটনা হচ্ছে, থ্যালাসেমিয়া রোগ হলে প্রধানত কিছু সিমটমস দেখা যায়। কীরকম? যেমন আমাদের রক্তাল্পতা হয়, তার সঙ্গে সঙ্গে আরবিসির মধ্যে যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় বা গ্লোবিন চেন অনুপস্থিত থাকে, তাহলে আরবিসি অনেক ছোট হয়ে যায়। এর সাথে সাথে যেহেতু থ্যালাসেমিয়া রোগে বারবার রক্ত দিতে হয়, তো সেই কারণের জন্য দেহের লোহার সঞ্চয় হয় এবং তার ফলে স্প্লিন এবং লিভারের আকৃতি বেড়ে যায়, কালচে মূত্র তৈরি হয়, হার্ট ফেল হয়। তো এই রকম কিছু সিমটমস প্রধানত আমরা থ্যালাসেমিয়াতে দেখতে পাই, এবং থ্যালাসেমিয়া রোগ হলে কিন্তু শিশুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এই যে থ্যালাসেমিয়া যেটা বলছিলাম, যে আলফা চেন এবং বিটা চেন, এবং থ্যালাসেমিয়া প্রধানত দুই ধরনের হয়।
দেখো প্রথম প্রকারের যে থ্যালাসেমিয়া তো সেটাই হলো আলফা থ্যালাসেমিয়া। তো আলফা থ্যালাসেমিয়া প্রধানত এক্ষেত্রে আলফা চেন যদি কম তৈরি হয় বা যদি অ্যাবসেন্ট থাকে তবেই কিন্তু আলফা থ্যালাসেমিয়া হয়। তাহলে আলফা থ্যালাসেমিয়ার জন্য প্রধানত কটা জিন কাজ করে? এক্ষেত্রে দুটো জিন কাজ করে। মানুষের 16 নম্বর ক্রোমোজোমে আলফা থ্যালাসেমিয়ার জন্য দুটো জিন থাকে এবং এক্ষেত্রে লং আর্ম, ক্রোমোজোমের দুটো আর্ম থাকে, একটা ছোট আর একটা বড়। তাহলে লং আর্মে প্রধানত বা কিউ বাহুতে প্রধানত এর দুটো জিন থাকে এবং এই দুটো জিন একটা হচ্ছে HBA1 আর একটা হলো HBA2। এইবার দেখো, এইবার থ্যালাসেমিয়া কিভাবে হয়, যেটা তোমাদেরকে বলছিলাম যে বিভিন্ন রকমের লেভেল প্রধানত আমরা থ্যালাসেমিয়াতে দেখতে পাই। তাহলে মানুষের এক্ষেত্রে ধরা যাক এক্ষেত্রে অটোজোম আছে, তাহলে এটা অটোজোম আছে, একটা ছোট আর্ম আর এটা হচ্ছে বড় আর্ম। তো এই অটোজোমের মধ্যে প্রধানত এই হিমোগ্লোবিনের তৈরির জিন থাকে। তাহলে একটা মানুষের মধ্যে মোট কিন্তু 4টে জিন থাকে। এখন এই 4টে জিনের মধ্যে যদি 3টে জিন বর্তমান থাকে আর একটা যদি মিউটেটেড হয়, তাহলে এক্ষেত্রে যে ডিজিজটা হয় তো তার নাম হচ্ছে, এক্ষেত্রে আমরা বলবো যে সাইলেন্ট, এটাকে আমরা বলবো সাইলেন্ট ক্যারিয়ার। তার মানে এক্ষেত্রে কোনো রকম তাদের সিমটমস দেখা যায় না, তারা শুধুমাত্র রোগটাকে বহন করে, এদের কোনো রকম অসুবিধা হয় না। তাহলে যদি কোনোভাবে দুটো জিন যদি মিউটেটেড হয় বা দুটো জিন যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে দেখো এক্ষেত্রে এই যে 16 নম্বর যে ক্রোমোসোম আছে একটা মানুষের মধ্যে, তাহলে কতগুলো জিন থাকবে? আলফা, একদম সঠিক বলেছ, এক্ষেত্রে প্রধানত 4টে জিন থাকে। তাহলে ধরে যাক একটা, দুটো আর দুটো জিনের ধরে যাক এক্ষেত্রে মিউটেশন হয়ে গেছে, তাহলে দুটো জিনের মিউটেশন হয়ে গেছে। তো সেটা যদি হয় তাহলে দুটো জিন আছে আর দুটো জিন নেই, তো এক্ষেত্রে যে রোগটা হয় তো সেটাই হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। তো এটাকে আমরা কি বলবো? থ্যালাসেমিয়া মাইনর। এক্ষেত্রে কিন্তু রক্তাল্পতা দেখা যায়, এক্ষেত্রে কি দেখা যাবে? রক্তাল্পতা দেখা যায়, রাইট? এরপরে দেখো, এরপরে তাহলে কি একদম সঠিক বলেছ, আরও যদি 3টে জিন যদি মিউটেটেড হয় বা 3টে জিন যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে দেখো এক্ষেত্রে আমি আবার ছবি আঁকছি। সুতরাং এই জায়গাতে দেখো তাহলে একটা জিন নর্মাল আছে কিন্তু বাকি জিনগুলো যদি অ্যাবনর্মাল হয়ে যায়, সুতরাং এক্ষেত্রে দেখো 1, 2, 3 এটা যদি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে যে ডিজিজটা হবে তো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো থ্যালাসেমিয়া মেজর, ঠিক আছে? এবং এক্ষেত্রে কিন্তু মারাত্মক ধরনের রক্তাল্পতা দেখা যায়, মানে এটা হচ্ছে ভয়ঙ্কর রোগ থ্যালাসেমিয়া মেজর, এটা মারাত্মক ধরনের রক্তাল্পতা দেখা যায়। আর যদি 4টে জিনই যদি অ্যাবসেন্ট থাকে, মানে কোনো জিন যদি না থাকে, অর্থাৎ HBA1 এবং HBA2 এই 4টে জিনই যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে কিন্তু সন্তান মাতৃগর্ভেই মারা যাবে বা জন্মানোর পরেই সে কিন্তু মারা যাবে। তো এই যে রোগটা তো তাকেই বলা হয় হাইড্রপস ফিটালিস। সুতরাং এইভাবেই প্রধানত থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া হয়। এবং থ্যালাসেমিয়া যেটা তোমাদেরকে বলছিলাম যে বিভিন্ন রকমের লেভেল আছে, তো এটাই হলো আলফা থ্যালাসেমিয়া। তো এবার আমরা যেটা দেখব তো সেটা হলো বিটা থ্যালাসেমিয়া। দেখো বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনগুলো প্রধানত যে ক্রোমোজোমে থাকে তো সেটা হচ্ছে মানুষের 11 নাম্বার অটোজোম। সুতরাং এবার আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়ার জন্য এক্ষেত্রে তাহলে ক্রোমোজোম কত বললাম? 11 নাম্বার ক্রোমোজোম। সো এক্ষেত্রে 11 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে? এবং এক্ষেত্রে যে জিন থাকে তো সেটা কিন্তু একটাই জিন থাকে। কটা জিন থাকবে? এক্ষেত্রে একটা জিন থাকবে এবং যে জিনটা আছে তো সেটা হচ্ছে বিটা জিন, এটা হলো স্বাভাবিক জিন। কোনো মানুষের যদি দুটোই যদি বিটা জিন থাকে তাহলে সেই মানুষটা কিন্তু স্বাভাবিক হবে। এখন এই যে বিটা জিন আছে, এই বিটা জিনের কিন্তু মিউটেশন হয়। বিটা জিনের মিউটেশন এরকম হতে পারে, সেটা বিটা প্লাসে পরিণত হতে পারে, অথবা মিউটেশন হলে সেটা বিটা জিরোতে পরিণত হয়। তাহলে যদি কোনো মানুষের যদি এরকম যদি জিন থাকে, অর্থাৎ দুটোই যদি বিটা বিটা যদি জিন থাকে, তার মানে এক্ষেত্রে বিটা আর বিটা যদি জিন থাকে তাহলে সে কিন্তু স্বাভাবিক হবে, ঠিক আছে? এরপর তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার তাহলে থ্যালাসেমিয়া মাইনর কি হবে? যদি একটি যদি জিন যদি ডিফেক্টিভ থাকে, একটি জিন যদি মিউটেশন হয়, একটা জিনের যদি মিউটেশন হয় তাহলে কি হবে? দেখো একটা জিনের মিউটেশন মানে এক্ষেত্রে জেনোটাইপটা কেমন হবে? দেখো এক্ষেত্রে বি আছে, তার সঙ্গে সঙ্গে বি প্লাস, অথবা এক্ষেত্রে হতে পারে বি এবং বি0। তাহলে এটা যদি হয় তাহলে এটাই কিন্তু থ্যালাসেমিয়া মাইনর, ঠিক আছে? অর্থাৎ একটা জিন যদি মিউটেটেড হয় তো তখনই তাকে আমরা বলবো থ্যালাসেমিয়া মাইনর। আর যদি দুটো জিনেরই যদি মিউটেশন হয়ে যায়, তার মানে এক্ষেত্রে
এরকম হতে পারে। 3 নাম্বার সিচুয়েশন কি হতে পারে? দেখো 3 নাম্বার সিচুয়েশন এক্ষেত্রে হতে পারে বিটা প্লাস অথবা হতে পারে বিটা জিরো। ঠিক আছে, তো এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কি হবে? তাহলে এটাই হবে থ্যালাসেমিয়া মেজর। তো এক্ষেত্রে ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে এই যে রোগটা, তো এটাকেই আমরা বলবো থ্যালাসেমিয়া মেজর। তো এই যে বিটা থ্যালাসেমিয়া প্রথম বিজ্ঞানী কুলিজ আবিষ্কার করেছিলেন, তো সেই কারণের জন্য এটাকে বলা হয় কুলিজ অ্যানিমিয়া। তাহলে এবার তোমাদেরকে আমার প্রশ্ন, যে যদি পিতা এবং মাতা যদি উভয়ই বাহক হয়, তাহলে সন্তানদের থ্যালাসেমিক হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা কতটা? একদম সঠিক বলেছে, 25% থ্যালাসেমিক হতে পারে। কিভাবে হবে দেখো, এক্ষেত্রে একটুখানি প্রবলেমটা দেখে নাও। তাহলে পিতা আর মাতা প্রধানত দুজনেই থ্যালাসেমিয়ার বাহক। দেখো পিতা আছে এক্ষেত্রে থ্যালাসেমিয়ার বাহক, তার মানে স্বাভাবিক জিন এটা থ্যাল প্লাস, আর এটা হচ্ছে থ্যাল মানে ডিফেক্টিভ জিন। আবার মাতা যদি এরকম হয় তাহলে থ্যাল প্লাস, আর এটা হচ্ছে থ্যাল। তাহলে কি হবে? তাহলে এই যে থ্যাল আর থ্যাল যদি যুক্ত হয় তাহলে এক্ষেত্রে 25% মানে 4টে সন্তান যদি হয় তাহলে 25% কী হবে? ডিজিজ মানে রোগ হবে। 25%-এর রোগ হবে এবং 25% কিন্তু এক্ষেত্রে স্বাভাবিক হবে। 25% এক্ষেত্রে স্বাভাবিক হবে, আর 50% কিন্তু এক্ষেত্রে বাহক হবে। কেন? কারণ 50%-এর মধ্যে এই যে থ্যাল প্লাস আর থ্যাল জিন থাকবে। তো এগুলোই প্রধানত থ্যালাসেমিয়াতে তোমাদেরকে পড়তে হবে। তো আশা করি থ্যালাসেমিয়া তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরের দিন আমরা পড়ব সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। থ্যাংক ইউ। প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ থ্যালাসেমিয়া সম্পর্কে পড়েছিলাম। এখন তোমরা কি বলতে পারবে যে সেক্স ক্রোমোজোমাল বা এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগের নাম কি? একদম সঠিক বলেছ, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। তো আজকে আমরা পড়ব সেক্স ক্রোমোজোমাল বা এক্স ক্রোমোজোমাল জিন ঘটিত রোগের মানে দুটো রোগ, একটি হচ্ছে হিমোফিলিয়া এবং আর একটা হচ্ছে বর্ণান্ধতা। দেখো এই রোগ দুটো প্রধানত সেক্স ক্রোমোজোমের সঙ্গে রিলেটেড, তো সেই কারণের জন্য এক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী দেহে কিন্তু এদের জেনোটাইপ কিন্তু বিভিন্ন রকমের হয়। এর সাথে সাথে এই যে সেক্স ক্রোমোজোমাল যে বংশগত রোগ, প্রধানত কোনো পপুলেশনে পুরুষরাই এই রোগে বেশি ভোগে এবং তার সঙ্গে সঙ্গে স্ত্রীরা এই রোগে প্রধানত কম ভোগে। এর কারণটা হচ্ছে স্ত্রীরা হোমোজাইগাস অবস্থাতে আক্রান্ত হয়, যেহেতু প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তার মানে তখনই এই রোগটা প্রকাশ পাবে যখন দুটো জিনই মিউটেটেড হবে। এবং পুরুষরা প্রধানত হেমিজাইগাস অবস্থাতে প্রধানত আক্রান্ত হয়। এর সাথে সাথে এই রোগে কিন্তু ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায়। আগে প্রথমে সেক্স ক্রোমোজোমাল বংশগত রোগের বৈশিষ্ট্যগুলো একটুখানি লিখি, তাহলে তোমাদের টোটাল টপিকটা বুঝতে সুবিধা হবে। ধরে যাক এই যে হিমোফিলিয়ার কথা যেটা বললে তোমরা, যে রোগটা, তো এক্ষেত্রে আমি প্রথমে মেল লিখি, পুরুষ লিখি এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমি স্ত্রী লিখি, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া দুটো ক্ষেত্রেই কিন্তু জেনোটাইপ মোটামুটি একই রকম হবে। তাহলে পুরুষদের ক্ষেত্রে কি ক্রোমোসোম থাকবে? এক্স ক্রোমোজোম এবং তার সঙ্গে সঙ্গে ওয়াই ক্রোমোসোম। তাহলে পুরুষদের ক্ষেত্রে যদি স্বাভাবিক যদি হিমোফিলিয়া জিন যদি ক্যাপিটাল এইচ হয়, তাহলে এই পুরুষ কিন্তু নর্মাল বা স্বাভাবিক হবে। আর যদি এক্ষেত্রে জিন যদি এক্স স্মল এইচ হয়, স্মল এইচ হচ্ছে মিউটেটেড, তাহলে এ কিন্তু হিমোফিলিক হবে, তার মানে এর কিন্তু রোগ হবে, ঠিক আছে? তাহলে পুরুষদের ক্ষেত্রে দেখো একটা জিনের জন্যই প্রধানত রোগটা হচ্ছে, একটা জিনই যদি ডিফেক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু পুরুষরা এই রোগে আক্রান্ত হয় এবং সেই কারণের জন্যই পুরুষরা কিন্তু হেমিজাইগাস অবস্থাতে আক্রান্ত, এবং এই যে অবস্থা, তো একেই আমরা বলবো হেমিজাইগাস। তাহলে পুরুষরা প্রধানত সেক্স ক্রোমোজোমাল রোগগুলোতে হেমিজাইগাস অবস্থাতে আক্রান্ত হয়। এবং স্ত্রীদের ক্ষেত্রে যদি আমরা জেনোটাইপ আঁকি, দেখো স্ত্রীদের ক্ষেত্রে কতগুলো ক্রোমোজোম থাকবে? এক্স ক্রোমোজোম, একদম সঠিক বলেছে, দুটো। তাহলে যদি এরকম হয় এক্স এইচ, তাহলে এই স্ত্রী কী হবে? নর্মাল হবে। আবার দেখো যদি এরকম হয় এক্স এইচ আর এক্স স্মল এইচ মানে আমি বলেছিলাম যে মিউটেটেড, তাহলে দেখো এই স্ত্রী কী হবে? এই স্ত্রী হচ্ছে এই রোগের বাহক হবে, ঠিক আছে? তাহলে এ কী হবে? বাহক হবে, কিন্তু এ কিন্তু স্বাভাবিক হবে। তাহলে বাহক কিন্তু স্বাভাবিক। আর যদি এক্স স্মল এইচ আর এক্স স্মল এইচ হয়,
তার মানে এক্ষেত্রে দুটো জিনই যদি ডিফেক্টিভ হয় তো সেটাই হচ্ছে হোমোজাইগাস, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে হোমোজাইগাস, তার মানে এই স্ত্রী কিন্তু এক্ষেত্রে রোগগ্রস্ত হবে, কিন্তু এর চান্স অনেক কম থাকে। এবং সেই জন্যই সেক্স ক্রোমোজোমাল যে বংশগত রোগ, তো এই বংশগত রোগে প্রধানত স্ত্রীরা কম ভোগে, মানে স্ত্রীরা কিন্তু অতটা বেশি সাফারার হয় না। এর সাথে সাথে এই সেক্স ক্রোমোজোমাল বংশগত রোগের আরও একটা বিশেষত্ব হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায়। এক্ষেত্রে কি দেখা যাবে? ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্রিস ক্রস উত্তরাধিকার মানে কি? মানে এক্ষেত্রে পিতা থেকে কন্যা, মানে মেল থেকে ফিমেল, এবং তার সঙ্গে সঙ্গে কন্যা থেকে আবার এক্ষেত্রে দেখো মাতা থেকে পুত্রের মধ্যে এই রোগ যায়, তাহলে মাতা থেকে পুত্র, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে পিতা থেকে কন্যার মধ্যে এই রোগ যাবে এবং তার সঙ্গে সঙ্গে মাতা থেকে পুত্রের মধ্যে যাবে, এবং এই টাইপের যে বংশগতি, তো তাকেই আমরা বলবো ক্রিস ক্রস উত্তরাধিকার। এটা হচ্ছে এই হিমোফিলিয়া রোগটা কি এবং তার সঙ্গে সঙ্গে বর্ণান্ধতা রোগটা কি। দেখো, তো হিমোফিলিয়া রোগেতে প্রধানত আমাদের রক্ততঞ্চন ব্যাহত হয়। আমাদের রক্ততঞ্চনে জানি আমরা যে বিভিন্ন রকমের ক্লটিং ফ্যাক্টর কাজ করে, কিন্তু হিমোফিলিয়া রোগে এই ক্লটিং ফ্যাক্টর প্রধানত তৈরি হয় না বা অনুপস্থিত থাকে। দেখো, এই ক্লটিং ফ্যাক্টর কোথা থেকে তৈরি হয়? অবভিয়াসলি এই ক্লটিং ফ্যাক্টরগুলো জিন থেকে তৈরি হয়। কেন বলতে পারবে? একদম সঠিক বলেছে, কারণ ক্লটিং ফ্যাক্টরগুলো প্রধানত বিভিন্ন প্রোটিন, সেই জন্য জিন থেকে তৈরি হয়। তাহলে হিমোফিলিয়া রোগে প্রধানত রক্ততঞ্চন ব্যাহত হয়, অর্থাৎ দেহের কোনো জায়গা যদি কেটে যায় তাহলে ক্ষতস্থান থেকে ক্রমাগত রক্তপাত হয়। এর সাথে সাথে আমাদের গাঁটেতে, মানে আমাদের জয়েন্টে প্রধানত রক্তপাত হয়, তার ফলে জয়েন্ট আমাদের ফুলে যায়। এর সাথে সাথে আমাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তার ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এই যে হিমোফিলিয়া প্রধানত দুই ধরনের হয়, একটা হিমোফিলিয়া এ এবং আর এক রকমের যে হিমোফিলিয়া, তো সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। এবং ম্যাক্সিমাম মানুষ, অন্তত 80% মানুষ কিন্তু এই হিমোফিলিয়া রোগেতেই কিন্তু আক্রান্ত হয়। এবং মাথায় রাখবে যে 10 কোটি স্ত্রীর মধ্যে কেবলমাত্র একজন হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয়। তাহলে এই রোগে কিন্তু পুরুষরাই বেশি সাফারার হয়। এই হিমোফিলিয়া রোগ যে কারণের জন্য হয়, সেই কারণটা হচ্ছে এক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টর 8, মানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8 এর অভাবে প্রধানত এই রোগ হয়। এবং এই যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8, তো এর নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ঠিক আছে? তো এই যে হিমোফিলিয়া, তো সেই হিমোফিলিয়াকে বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া। এটাকে আমরা কি বলবো? ক্লাসিক্যাল হিমোফিলিয়া। আর হিমোফিলিয়া বি যেটা, তো হিমোফিলিয়া বি প্রধানত যে কারণের জন্য হয় তা সেটি হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 9 এর অ্যাবসেন্টে প্রধানত এই রোগটা হয়। তো ক্লটিং ফ্যাক্টর 9 এর অ্যাবসেন্টে প্রধানত এই যে রোগটা হচ্ছে, এই ক্লটিং ফ্যাক্টর 9কে আমরা বলবো ক্রিস্টমাস ফ্যাক্টর। তো সেই জন্য এটাকে বলা হয় ক্রিস্টমাস ডিজিজ। প্রকৃতপক্ষে ক্রিস্টমাস নামক একটা মানুষের মধ্যে প্রথমে এই রোগটা দেখা গিয়েছিল, সেই জন্য এটাকে আমরা বলবো ক্রিস্টমাস ডিজিজ। তো এটাকে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া, কারণ ইংল্যান্ডের রাজ পরিবারে যেহেতু এই রোগ দেখা গিয়েছিল, তো সেই জন্য এটাকে আমরা বলবো রয়্যাল হিমোফিলিয়া। তো এই যে হিমোফিলিয়া যে রোগ, তো তার জন্য জিন কিন্তু এক্স ক্রোমোজোমে থাকে। দেখো, এই যে এক্স ক্রোমোজোম আছে, এক্স ক্রোমোজোম থেকে এই ক্লটিং ফ্যাক্টর 8 আর 9 প্রধানত তৈরি হয়। তো এই জিনের যদি কোনোভাবে মিউটেশন হয় তাহলে ক্লটিং ফ্যাক্টর আর তৈরি হয় না, বা তার অভাবে প্রধানত এক্ষেত্রে রক্ততঞ্চন ব্যাহত হয়। এরপরে আমরা যেটা দেখব, তো সেটা হচ্ছে বর্ণান্ধতা। দেখো, বর্ণান্ধতা প্রধানত 2 ধরনের হয়, বা 3 ধরনের বর্ণান্ধতা আমরা প্রধানত দেখতে পাই। রেড, গ্রিন এবং ব্লু বর্ণান্ধতা আমরা দেখতে পাই। সুতরাং এক্ষেত্রে যে লাল সবুজ যে বর্ণান্ধতা, এটাই কিন্তু প্রধানত সেক্স ক্রোমোজোমাল বংশগত রোগ। তাহলে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস এক্ষেত্রে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, মানে লাল সবুজ বর্ণান্ধতা প্রধানত এই বংশগত রোগ। এবং প্রথমেই আমরা যদি ধরি যে লাল বর্ণান্ধতা, এবং এই লাল বর্ণান্ধতাকে বলা হয় কি, এই লাল বর্ণান্ধ যারা, তো তাদেরকে আমরা বলবো প্রোটানব। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো প্রোটানব। আর গ্রিন যারা বর্ণান্ধ, তাহলে গ্রিন বা সবুজ যারা বর্ণান্ধ, তো তাদেরকে বলা হয় ডিউটারনব। তো লাল যারা বর্ণান্ধ, তারা লাল রঙকে কেমন দেখে? তারা প্রধানত কালো দেখে, অথবা কমলা এবং হলুদ, কমল এবং হলুদের মধ্যেও কিন্তু লাল রং থাকে, তো সেই জন্য তারা সেই রঙকে চিনতে পারে না। তাহলে কমলাকে চিনতে পারে না, হলুদকে চিনতে পারে না, এবং লাল রঙকে কিন্তু তারা কালো দেখে। এর সঙ্গে সঙ্গে সবুজ বর্ণান্ধ, তো সবুজ বর্ণান্ধ মানে কি? সবুজ বর্ণান্ধ মানে হচ্ছে ডিউটারনব। তাহলে সবুজ বর্ণান্ধ হচ্ছে ডিউটারনব। তো কিভাবে
এই বর্ণান্ধতা ঘটে একটু দেখে নাও। আমাদের যে চোখ আছে, তো চোখে প্রধানত রেটিনা, তো রেটিনার মধ্যে আলোক সুবেদী রড এবং কোন কোষ থাকে। দেখো আমি একটু বলার চেষ্টা করছি। ধরা যাক এক্ষেত্রে যে চোখ আছে, তো চোখের প্রধানত রেটিনাতে, ধরা যাক এক্ষেত্রে যে আমাদের আই আছে, তো চোখের এই যে রেটিনা আছে, তো রেটিনাতে প্রধানত রড কোষ আর কোন কোষ থাকে। এবং রড কোষ প্রধানত কোন সময় দেখতে সাহায্য করে? রড কোষ প্রধানত রাতের বেলা দেখতে সাহায্য করে, আর কোন কোষ প্রধানত দিনের বেলা দেখতে সাহায্য করে। এবং এই কোন কোষ কিন্তু এক্ষেত্রে প্রধানত দিনের বেলা যেমন দেখতে সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে এটা বর্ণ চিনতে সাহায্য করে। ঠিক আছে, বর্ণ চিনতে সাহায্য করে, কারণ কোন কোষের মধ্যে এক রকমের প্রোটিন থাকে, তো তার নাম হচ্ছে ফোটপসিন। তার নাম কি? ফোটপসিন। এবং এই যে ফোটপসিন আছে, এই ফোটপসিন আবার বিভিন্ন রকমের হতে পারে। ফোটপসিন যদি এরিথ্রোলোভ হয়, তাহলে এরিথ্রোলোভ এবং তার সঙ্গে সঙ্গে এরিথ্রোলেভ এবং তার সঙ্গে সঙ্গে ক্লোরোলেভ, তাহলে দুই ধরনের প্রধানত এই ফোটপসিন হয়, একটা এরিথ্রোলেভ এবং আর একটা হলো ক্লোরোলেভ। যদি কোনোভাবে এরিথ্রোলেভের যদি কোনোভাবে ডিফেক্ট হয়, তাহলে কি হবে? একদম সঠিক বলেছ, তাহলে রেড কালার ব্লাইন্ডনেস, মানে লাল বর্ণান্ধতা। এবং ক্লোরোলেভের যদি ডিফেক্ট হয়, তাহলে কি হবে? ক্লোরোলেভের যদি ডিফেক্ট হয়, তাহলে গ্রিন কালার ব্লাইন্ডনেস হবে। ঠিক আছে, তাহলে এটাই প্রধানত বর্ণান্ধতা। এরপরে জাস্ট তোমাদের একটা প্রশ্ন আমি দেব, এবং সেই প্রশ্নর উত্তর তোমরা যদি করতে পারো, তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা একদম সঠিকভাবে বুঝতে পেরেছো। দেখো, প্রশ্ন হচ্ছে যে মাতা যদি বাহক হয়, প্রবলেম দেখবে। দেখো, মাতা যদি বাহক হয় হিমোফিলিয়ার এবং পিতা যদি স্বাভাবিক হয়, তাহলে সন্তানটা কেমন হবে? দেখো, তাহলে XH আর X স্মল এইচ, XH হচ্ছে স্বাভাবিক জিন এবং এই যে X স্মল এইচ আছে, এটা হচ্ছে ডিফেক্টিভ জিন। আবার ফের দেখো, এই জায়গাতে পিতা হচ্ছে স্বাভাবিক, সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি XH, X ক্যাপিটাল H আর X ক্যাপিটাল H এটা প্রধানত এই দুটো গ্যামেট যুক্ত হলে কি হবে? স্বাভাবিক ফিমেল, যেহেতু দুটো X ক্রোমোজোম আছে। আবার XH আর হচ্ছে Y, এক্ষেত্রে XH আর কি হচ্ছে? এটা হচ্ছে Y, তাহলে এটা হচ্ছে কিন্তু নর্মাল মেল। ঠিক আছে, মানে স্বাভাবিক মেল তৈরি হবে। আবার দেখো, এই যে XH আর Y আছে, এটা তাহলে X স্মল এইচ আর তার সঙ্গে সঙ্গে X ক্যাপিটাল এইচ আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্ষেত্রে ডিফেক্টিভ জিন আছে, সুতরাং এটা কি হবে? একদম সঠিক বলেছ, এটা হচ্ছে নর্মাল ফিমেল, কিন্তু এ কিন্তু ক্যারিয়ার হবে। আর একদম লাস্ট দেখো, X স্মল এইচ ওয়াই, তাহলে X স্মল এইচ আর ওয়াই, এ কিন্তু ডিজিজড হবে। কেন? কারণ যেহেতু মেল, তাহলে পুরুষের ক্ষেত্রে দেখো একটা ডিফেক্টিভ জিনের প্রভাবেই প্রধানত রোগটা হয়। তাহলে ছেলেরা হেমিজাইগাস অবস্থাতে আক্রান্ত হয়, পুরুষরা প্রধানত সেক্স ক্রোমোজোমাল বংশগত রোগগুলোতে হেমিজাইগাস অবস্থাতে আক্রান্ত হয়, মানে একটাই ডিফেক্টিভ জিন যদি এদের যদি থাকে, তাহলে এরা আক্রান্ত হয়। কিন্তু স্ত্রীরা কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাহক হয়, এবং সেই জন্যই সেক্স ক্রোমোজোমাল রোগগুলোতে প্রধানত মেয়েরা কম ভোগে, পুরুষরা প্রধানত বেশি সাফারার হয়। এবং এক্ষেত্রে যেটা তোমাদেরকে বললাম যে পিতা থেকে কার দেহের মধ্যে যাবে এই জিন, একদম সঠিক বলেছে, কন্যার মধ্যে। আবার মা থেকে কার দেহেতে যাবে? পুত্রের মধ্যে। এই যে সেক্স বায়াস দেখা যায়, তো একেই আমরা বলবো ক্রিস ক্রস উত্তরাধিকার। তাহলে এর সাথে সাথে তোমাদের বংশগতি চ্যাপ্টার শেষ হলো। এর পরের দিন আমরা আলোচনা করব ইকোসিস্টেম বা নাইট্রোজেন চক্র, আমরা আলোচনা করব। পরের দিন আমরা পরিবেশ এই চ্যাপ্টার শুরু করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। থ্যাংক ইউ।